আমি ডক্টর রামকৃষ্ণ ঘোষ, বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, সল্টলেক। আমরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে বলছি বা বলতে চাইছি সেটা হচ্ছে হাঁপানি রোগ এবং তার হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা আছে কিনা বা থাকলে কি। দেখুন, হাঁপানি ব্যাপারটা হচ্ছে মূলত দেখতে হয়, আমরা সাধারণভাবে যে অ্যাজমা বলি, অ্যাজমা তো অ্যাকচুয়ালি দেখতে হয়, অ্যাজমা মানে হচ্ছে শ্বাসকষ্ট। এখন অ্যাজমাটা ব্রঙ্কিয়াল অ্যাজমা না কার্ডিয়াক অ্যাজমা? অ্যাজমার দুটো ভাগ আছে। ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে হচ্ছে যে অ্যাজমাটা কারণ হচ্ছে লাং, আর কার্ডিয়াক অ্যাজমা, কার্ডিয়াক ডাক্তারি ভাষায় আমরা হার্টকে বলি। তো হার্টের কারণে যে অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্ট। তো মূলত আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাং কজ বা ফুসফুসের যে রোগ তার কারণে যে শ্বাসকষ্ট। এবার আমরা অনেক সময় ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি অনেককে, কিন্তু আমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আর অ্যাসমাটিক ব্রঙ্কাইটিস এই দুটো সম্পূর্ণ আলাদা রোগ। ব্রঙ্কিয়াল অ্যাজমা মূলত বাচ্চাদের হয় কিন্তু, এবং ছোট বয়স থেকেই স্টার্ট করে। খুব বড় বয়সে গিয়ে ব্রঙ্কিয়াল অ্যাজমা নতুন করে হয় না। বড় বয়সে যে অ্যাজমাগুলো হয় সেগুলো বেশিরভাগটাই হচ্ছে অ্যাসমাটিক ব্রঙ্কাইটিস। এবং ক্রনিক ব্রঙ্কাইটিস একটা এমন একটা অসুখ যেখানে একটা সময় মানুষ মানে ভুগতে ভুগতে একটা সময় শ্বাসকষ্ট দেখা যায়। সেটাও অনেক সময় আমরা অনেকে খুব লুজলি বলে থাকি অ্যাজমা। এগুলো কিন্তু কোনোটা অ্যাজমা সেই অর্থে নয়। ক্লাসিক্যাল অ্যাজমা বলতে আমরা যেটা বুঝি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আবারও বলি, সেটা বাচ্চাদের অসুখ, ছোট থেকে শুরু হয় এবং শ্বাসকষ্টটাই যার প্রধান এবং এখানে অদ্ভুত একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে শ্বাস নেওয়ার থেকে শ্বাস ছাড়াই কষ্টটা বেশি হয়। এটাই হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমার লক্ষণ, এবং ছোটরা এতে বেশি অ্যাফেক্টেড হয়। এবার মূলত উপসর্গ যেগুলো হয় একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টের বা যে কোনো শ্বাসকষ্ট, তো তাদের প্রধান সিমটম শ্বাসকষ্ট, মানে নেওয়ার থেকেও ছাড়তে বেশি কষ্ট, এবং অতিরিক্ত শ্বাসকষ্ট হলে বোঝা যায় যে পেশেন্ট প্রচন্ড কষ্ট পাচ্ছে, এমনকি একটা একটা ব্লুইশ অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, মানুষ একটা চোখ মুখ আমরা বলি না যে নীল হয়ে আসছে, একেবারে নীল তো ওইভাবে বোঝা যায় না, বাট একটা মানে আমরা আমাদের ডাক্তারি ভাষায় তাকে সায়ানোসিস বলি, সায়ানোসিস ডেভেলপ করে। কাশি থাকে, অনেক পেশেন্টের ভীষণ কাশি থাকে, তার সাথেও এরকম ধরনের কিছু ব্রঙ্কিয়াল অ্যাজমার কিছু সিমটম থাকে। আর আজকের দিনে যেটা খুব কমন, এটা কিন্তু আমাদের পলিউশনের কারণে যেটা বেশি হচ্ছে, ভীষণ রকমভাবে শহুরে এলাকায়, বিশেষ করে যে সমস্ত শহরে একটু পলিউশনটা বেশি সেখানে অনেক বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে এই অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিসও কিন্তু একটা সময়ে গিয়ে পেশেন্ট বলে যে আমাদের ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, তাদেরকে ওই ব্রঙ্কোডাইলেটর নিতে হয়, বা তারা বিভিন্ন রকমের ওষুধ খান যাতে করে তাদের এই 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 কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য। সেগুলো কিন্তু মূলত দূষণ হচ্ছে তার জন্য একটা বিরাটভাবে দায়ী, এবং সেই দূষণটা মেনলি হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল দূষণ বা এয়ার পলিউশন যেটাকে বলি। তো এইটা আছে। হ্যাঁ, তো এই মূলত সিমটম হচ্ছে এটাই, যে শ্বাসকষ্টটাই সেখানে মূল সিমটম। যে কোনো শ্বাসকষ্টের রুগীরাই সাধারণত শীতকালে তাদের কষ্টটা বাড়ে। শীতকালে বাড়ার একটা বড় কারণ হচ্ছে শীতকালে মানে কি বলবো, মানে শীতকালে এয়ার তো ভারী থাকে, তো এয়ারের পলিউশনটা ওই জন্য শীতকালে বেশি হয়, যার জন্য শীতকালে কিন্তু যে কোনো রকমের শ্বাসকষ্টের রুগী, শীতকালে সব মানুষই হয়তো ভালো থাকবে, কিন্তু শ্বাসকষ্টের রুগী, জয়েন্ট পেনে যারা ভোগে, হ্যাঁ, এরকম কিছু অসুখ আছে যেগুলো শীতকালে বাড়ে, তো শ্বাসকষ্ট তাদের মধ্যে একটা। আর যেহেতু এয়ারটা ভারী থাকে তো পলিউশনের লেভেলটাও শীতকালে অনেকটা বেশি হয়, সেটাও একটা কারণ। হোমিওপ্যাথির বেসিক কথাই যেটা, সেটা হচ্ছে যে আমরা তো রোগ ভিত্তিক চিকিৎসা করি না। হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা সবসময় চিকিৎসা করেন পুরো রুগীটাকে কনসিডার করে, অবশ্যই রোগটাকে মাথায় রেখে, রোগকে বাদ দিয়ে তো রুগী নয়। কিন্তু অন্যান্য সিস্টেমে যাদের রোগ ভিত্তিক চিকিৎসা আছে, আপনি যেটা বললেন যে একটা নির্দিষ্ট অসুখ, তার একটা নির্দিষ্ট ওষুধ, আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসাটাই যেহেতু রোগীটাকে পুরো জেনে, তার সমস্ত সিমটম জেনে, এমনকি আমরা তাদের বংশগত ইতিহাস নিই। কেন? ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু কিছুটা বংশগত, হ্যাঁ, কিছুটা কেন, অনেকটাই বংশগত। বেশ কিছু হেরিডিটারি ডিজিজ যেগুলোকে আমরা বলি বংশানুক্রমে আসে, তো সেই ধরনের ইতিহাস আমাদের নিতে হয়, এবং আমাদের ওষুধটা নির্বাচন করা হয় সেই রুগীটির সম্পূর্ণ ইতিহাস, তার বংশের ইতিহাস, তার
পুরনো দিনের কোনো অসুখের কোনো ইতিহাস আছে কিনা। এবং এটা আপনি অনেক ডাক্তারবাবুকে বলতে শুনবেন যে এক ধরনের স্কিন ডিজিজ আছে যেটাকে আমরা বলি অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই অ্যাটোপিক ডার্মাটাইটিস যদি কোনোভাবে আমরা সাপ্রেস করি ইন দ্য সেন্স যে আমরা কোনো অয়েন্টমেন্ট বা কিছু দিয়ে ওপর থেকে সারিয়ে দিলাম, ভাবলাম সেরে গেছে, কিন্তু দেখা যায় সারে না। পরবর্তীকালে কিন্তু এই অ্যাটোপিক ডার্মাটাইটিসের অনেক পেশেন্টের শ্বাসকষ্ট দেখা যায়। এবং যখন একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে আসেন, তিনি যখন তার সমস্ত কিছু যেভাবে একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু চিকিৎসা করেন সেইভাবে করা হয়, অনেক ক্ষেত্রে এই স্কিন ডিজিজ আবার পুনরায় ফিরে আসে। এবং ফিরে এলে কিন্তু সেটা ভালো এই জন্যই যে তখন আমরা নিশ্চিত হই যে এই যে সাপ্রেসড হয়েছিল যে স্কিন ডিজিজটা, যেটা চাপা পড়ে গেছিল, ভালো হয়নি, সেটা পুনরায় ফিরে এসছে, তার মানে এই পেশেন্টের সেরে যাওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম। তো হোমিওপ্যাথি চিকিৎসায় এটাই করা হয়, নির্দিষ্ট রোগ ভিত্তিক না করে টোটাল সিমটম, মানে আমরা এটাকে আমাদের ডাক্তারি ভাষায় টোটালিটি বলি, একটা টোটালিটি করা হয়। অর্থাৎ এই রুগীটির সমস্ত ইতিহাস, তার এমনকি তার খাদ্যাভ্যাস কি, তার কখন বাড়ে। এবং আমি একটু আগে যে কথাটা বললাম যে বাড়ে মূলত শীতকালে, কিন্তু আমাদের কাছে এরকম অনেক রুগী আসেন যারা বর্ষায় যাদের বাড়ে, এমন অনেক রুগী আসেন যাদের গরমে বাড়ে। এগুলোই হোমিওপ্যাথির বিশেষত্ব, যে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট কিন্তু শীতকালে খুব ভালো আছে, যেই বর্ষা পড়লো অমনি বেড়ে গেল, কি শীতেও ভালো আছে বর্ষাতেও ভালো আছে, যেই গরম পড়লো বেড়ে গেল। এইগুলোই আমাদের একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের তফাৎ করতে সাহায্য করে। ফলে আমরা এইভাবেই চিকিৎসাটা করি যে ওই রুগীটার টোটাল হিস্ট্রি, সাথে তার ফ্যামিলি হিস্ট্রি এবং তার পাস্ট হিস্ট্রি এবং আরও অন্যান্য আনুষঙ্গিক সব কিছু নিয়ে একটি ওষুধ, মাথায় রাখতে হবে হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী একটি মেডিসিন অ্যাট এ টাইম দেওয়া হয়। একসাথে একাধিক ওষুধ হোমিওপ্যাথিক বিরুদ্ধ, এবং হোমিওপ্যাথির সাথে একটি ওষুধের সাথে মাদার টিংচার দেওয়া, কোনো বায়োকেমিক দেওয়া, সম্পূর্ণ নীতি বিরোধী। কোনোভাবেই হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলতে যা বুঝি আমরা, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি বলতে আমরা যা বুঝি, সেখানে কখনোই মোর দ্যান ওয়ান মেডিসিন কোনোভাবেই অ্যালাউড নয়। বাচ্চা যখন হয়তো খেলে এসছে, খেলে আসার পরই হয়তো দেখা গেল বিকেলে তার হয়তো শ্বাসকষ্ট শুরু হলো। তো সাধারণত একটা ছোট বাচ্চা যদি শ্বাসকষ্টে ভোগে, এটা তো খুব স্বাভাবিক সিমটম নয়। খুব বয়স্ক রুগীরা যখন শ্বাসকষ্টে ভোগে, একেবারে 80-র বেশি বয়স কি 70-এর বেশি বয়স, তিনি কোনো কারণে একটু বেশি পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, সেটা অন্য জিনিস। কিন্তু একটি বাচ্চা যদি শ্বাসকষ্টে ভোগে, তো প্রথমেই তো ভাবতে হবে যে কেন ভোগ। তো তখন এই বাচ্চাকে যদি কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে আসেন, তখন তিনি পরীক্ষা টরীক্ষা করে দেখবেন, তিনি বুঝবেন, তার হিস্ট্রি নেবেন, ফ্যামিলিতে কারো হিস্ট্রি এই ধরনের আছে কিনা দেখবেন, দেখে তাকে একটা ডায়াগনোসিসে পৌঁছতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমার কিন্তু এরকম কোনো ব্লাড টেস্ট নেই যে আমি এই টেস্টটা করে বুঝে গেলাম যে এই পেশেন্টটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, এরকম কোনো নেই। এমনকি একটা যদি লাঙের যদি আমরা এমনি একটা মানে এক্স রে করি, অর্ডিনারি এক্স রে, তাহলেও যে প্রথম দিকে কিছু পাওয়া যাবে তা নাও পাওয়া যেতে পারে। সেই জন্য ওইভাবে বোঝার কিন্তু কোনো রাস্তা নেই, শুধুমাত্র তার সিমটমটাই হচ্ছে তার মেন, শ্বাসকষ্টটাই তার মেন। কিছু টেস্ট আছে, যেমন স্পাইরোমেট্রি বলে একটা টেস্ট আছে, যেখানে দেখা হয় যে ওটাকেও এলএফটি বলে। অ্যাকচুয়ালি এলএফটি বলতে আমরা যেমন লিভার ফাংশন টেস্ট বুঝি, ওটা হচ্ছে লাং ফাংশন টেস্ট। তো লাং ফাংশন টেস্ট করে দেখা হয় যে তার লাংসের ফাংশনাল ক্যাপাসিটি কীরকম আছে না আছে। এইগুলো, এই অ্যাক্সেসরি টেস্টগুলো দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসাতে বিরাট কিছু চিকিৎসায় হেল্প হয় তা হয় না, এগুলো আমাদের কাছে অ্যাক্সেসরি হেল্প। কিন্তু আমাদের হোমিওপ্যাথির মূল মন্ত্রটাই হচ্ছে তার রোগীর সিমটম, কিসে ভালো আছে, কিসে কমছে, কখন বাড়ছে, কখন কমছে, এইগুলো হচ্ছে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে শ্রেষ্ঠ জিনিস। এর উপরে বেশ করেই তাকে চিকিৎসাটা করতে হয়। খুব অ্যাকিউট শ্বাসকষ্টের রুগীও আমরা দেখেছি, হোমিওপ্যাথিতে এরকম ওষুধও আছে যেখানে খুব অ্যাকিউট শ্বাসকষ্টের রুগীকেও কিন্তু ইনস্ট্যান্ট উইদিন মানে 10-15 মিনিট এর মধ্যেও রিলিফ দেওয়া যায়। বা অনেক ডাক্তারবাবু এটা করেছেন বা অতীতেও করেছেন, এখনও করছেন, ভবিষ্যতেও করবেন। কিছু ওষুধ আছে যেগুলো এই ধরনের ক্ষেত্রে খুব ইমার্জেন্সি কাজে দেয়। আমাদের তো আমরা জানি একটা বিখ্যাত ওষুধ যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবিষ্কার করেছিলেন এই ওষুধটা, এবং সেটা ওষুধটা তৈরিও হয় আরশোলা থেকে। তার নাম হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস। তো ব্লাটা ওরিয়েন্টালিস একটা ভালো ওষুধ। আমাদের আর্সেনিকাম অ্যালবাম, যেটা আমাদের কোভিডের সময় মারাত্মকভাবে আমরা একদম জেনারেস এপিডেমিকাস হিসেবে আমরা এটাকে চিহ্নিত করে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম, সেই আর্সেনিকাম অ্যালবাম একটা খুব ভালো ওষুধ,
যে কোনো অ্যাকিউট শ্বাসকষ্টের জন্য। কিন্তু বারবার একটা কথা বলি, এইভাবে কোনো ওষুধের নাম শুনে বা নাম জেনে কোনো দিন খাওয়া উচিত নয় যতক্ষণ না আর্সেনিকের সিমটম থাকবে। আর্সেনিক কখনোই কাজ করবে না, বরঞ্চ ক্ষতি করবে। ঠিক একইভাবে কেলিকাও একটা খুব ভালো ওষুধ, হিপারসাল খুব ভালো ওষুধ, সোরাইনাম খুব ভালো ওষুধ, কিন্তু প্রত্যেকের সিমটম আলাদা। কোনো ওষুধই আপনার কাজ করবে না যদি আপনার ওই ওষুধের সিমটম না থাকে, কোনোভাবেই কাজ করবে না। বরঞ্চ আপনি যদি জোর করে ওই ওষুধটা দেন, তাহলে ওই ওষুধের যে সিমটমগুলো আছে ওই পেশেন্টের মধ্যে সেই সিমটমগুলো আসবে, যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় ড্রাগ পোভিং বলি। আমরা ড্রাগ পোভিং এইভাবেই করি, একটা নির্দিষ্ট ওষুধকে একটি সুস্থ সবল মানুষের মধ্যে প্রয়োগ করে যা যা সিমটম তৈরি হয় সেইগুলো রেকর্ড করা হয়। পরবর্তীকালে এই সিমটমগুলোই যখন একটি রোগীর মধ্যে পাই, আমরা সেটাই ওকে ওষুধ হিসাবে দিই। এটাই হোমিওপ্যাথির বেসিক কথা এবং এটাকেই বলা হয় ড্রাগ পোভিং। সুতরাং কোনো ওষুধ বারবার খেলে যেমন ক্ষতি হবে, তেমনি যদি সিমিলার ওয়েতে বা হোমিওপ্যাথির সিমটম নেই অথচ জোর করে খাওয়া হয়, তাহলে ক্ষতিই হবে, ভালো কিন্তু হবে না। প্রথম কথা বলি, যে কোনো পেশেন্ট যখনই কোনো অন্য সিস্টেম থেকে আসেন, তিনি যাই নিতে নিতে আসুন না কেন বা যেটাতে তিনি হ্যাবিচুয়েটেড, আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা কখনোই তাকে সাডেন উইথড্র করি না, কোনো কিছুই না। এমনকি যারা একটা প্রেশারের রুগী এসছে, একটা থাইরয়েডের পেশেন্ট, হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট এসছে, বা একটা অন্য কোনো পেশেন্ট এসছেন, বা একটা ডায়াবেটিক পেশেন্ট এসছেন, তারা তাদের নিজস্ব ওষুধ খান, সেটা যে সিস্টেমেরই হোক না কেন। আমরা কখনোই তাকে সাডেন উইথড্র করতে সবসময় বারণ করি, কারণ এগুলো সবসময় একটা উইথড্রল এফেক্ট হয়। উইথড্রল এফেক্টটা সামলানো যায় না, আমরা কখনোই তাকে অনেক সময়। সেই জন্য যে কোনো সিস্টেমের ওষুধ খেতে খেতে যখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেন, আমরা তার সমস্ত কিছু দেখে তার যা ইন্ডিকেটেড মেডিসিন আমরা দিই, অ্যাট দ্য সেম টাইম তাকে আগের ওষুধটাও চালাতে বলি এবং এটাকে আমরা গ্র্যাজুয়াল উইথড্র করতে বলি। এবং বহু ক্ষেত্রে আমরা এটা দেখেছি, যখনই আমাদের ইন্ডিকেটেড মেডিসিন ঠিকঠাকভাবে কাজ করতে শুরু করে, তখন ওই গ্র্যাজুয়াল উইথড্র করতে করতে একটা সময় ওষুধগুলো আমরা বন্ধও করে দিই এবং আলটিমেটলি তখন ফুললি হোমিওপ্যাথির উপর ডিপেন্ড করে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি করা উচিত, কারণ সাডেন উইথড্র করলে পেশেন্টের মধ্যে অনেক সিমটম আসবে, সেটা আমরা কখনোই চাই না। আর একটা কথা যেটা আপনি বললেন যে অন্য সিস্টেমের সাথে অবশ্যই চলতে পারে, হোমিওপ্যাথির সাথে কোনো সিস্টেমের কোনো বিরোধ নেই। এমনকি এরকম বহু পেশেন্ট আমরা, তারা দুটো তিনটে ওষুধও খান, মানে দু তিন সিস্টেমের ওষুধ খান, কিন্তু আমরা বলি যে আপনি একটা দুটো খান ঠিক আছে, কিন্তু একাধিক সিস্টেমে আমি সকালে একটা সিস্টেমের ওষুধ খেলাম, দুপুরে একটা, বিকেলে একটা, রাত্রে একটা, এটা বোধহয় ঠিক না। কিন্তু আমাদের কাছে বহু পেশেন্ট আছে যারা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, আমি একদম নাম করে স্পেসিফিক্যালি বলছি, হয়তো অ্যালোপ্যাথি ওষুধ আমরা বলি আপনি খান, তারপর গ্র্যাজুয়ালি কমান, কমাতে কমাতে একটা সময় পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় আর প্রয়োজন হয় না। আবার কিছু ক্ষেত্রে এটা আছে যে কিন্তু লাগে, এমন নয় যে শুধু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তাকে সারা জীবন সুস্থ রাখবো, এই অ্যাসিওরেন্স অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারি না, কারণ তার সেই বয়স, তার সেই রোগের গভীরতা, এগুলো আমাদের পারমিট করে না। ক্লাসিক্যাল ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট যদি খুব ছোটবেলা থেকে অ্যাজমা পেশেন্ট পাওয়া যায় এবং খুব আর্লি স্টেজ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা করা, সম্পূর্ণ সেরে যায়, সম্পূর্ণভাবে সেরে যায়। আর যে সমস্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস পেশেন্ট আমরা প্রথমেই যেটা বলেছিলাম, বয়সকালে যেগুলো হয়, সেগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, যেটা মানে একটা বড় রোগ। এটাকে আমরা দেখেছি যে যারা খুব স্মোক করেন বা খুব পলিউটেড এরিয়াতে থাকেন, যেটা আপনাকে আগেও বললাম, এই সমস্ত পেশেন্টকে কিন্তু একেবারে নির্মূল করে দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। কেননা তাদের মেনটেনিং কজ হিসেবে ওই পলিউশন এবং ওই স্মোকিং যদি বা তারা ছাড়ছেন, কিন্তু এই পলিউশন ফ্রি জোন যতক্ষণ না পাওয়া যাবে, ততক্ষণ তাদের ওই টাইম টু টাইম ভালো রাখা যায় এবং দীর্ঘদিন তারা ভালো থাকবে ওষুধ খেয়ে। এটুকু বলা যায় যে তারা ওষুধ খেয়ে ভালো থাকবে, কিন্তু সম্পূর্ণ সেরে গেছে এ কথা বলা যাবে না। রোগীদের জন্য আমরা যেটা বারবার বলি, যে ওষুধ, বিশেষত হোমিওপ্যাথি, আমি হোমিওপ্যাথিটা নিয়েই আমার বলার অধিকার আছে, সে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আপনারা নিজের খুশি মতো, নিজের চয়েস মতো খাবেন না। আর আমাদের হাসপাতালে আমরা যেটা দেখেছি, আমাদের সল্টলেক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে, যে অনেক রুগী এসে হয়তো, আমাদের তো অনেক দূর দূর থেকে পেশেন্ট আসে, এমনকি বাইরের দেশ থেকেও আসে, হ্যাঁ, নেপাল, বাংলাদেশ, ভুটান, তো তারা বা বিহার, অন্যান্য স্টেট থেকে, তারা অনেক দূরের জন্য অনেক সময় বলে, ডাক্তার আমি তো আসতে পারলাম না, তাই আমি আপনার প্রেসক্রিপশনটা দেখিয়ে খেয়ে নিলাম কিনে। এটা কিন্তু ঠিক না।
সব সময় একজন ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করুন, একেবারে তার পরামর্শ মতোই ওষুধ খান, এটাই টেক হোম মেসেজ, নতুন করে বলার কিছু নেই।